মোহন তার মা মালতী দেবীর সঙ্গে কমলপুর গ্রামে বাস করে। মোহন যখন মাত্র 5 বছরের ছিল তখনই মোহনের বাবা মারা যায়। রামমোহন বাবু একজন চাষী ছিল। সে তার নিজস্ব জমিতেই চাষবাস করে সংসার চালাতো। কিন্তু হঠাৎ করে স্বামী মারা যাওয়ার পর মালতী দেবীকে নিজের সংসারের হাল ধরতে হয়। সে তার স্বামীর জায়গায় নিজেই জমিতে চাষ করা শুরু করে দেয়। এভাবেই বছরের পর বছর মালতী দেবী পরিশ্রম করে তার ছেলেকে বড় করে তোলে। আর এখন মোহনও তার মায়ের সঙ্গে চাষের কাজ করে থাকে। মোহনকে মাঝে মধ্যে দরকারি কাজে শহরে যেতে হয়। আর শহরে যাওয়া আসা করতে করতে মোহন পিয়ালি নামে এক শহুরে বড়লোক পরিবারের মেয়েকে পছন্দ করে বসে। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি শহরের একটা মেয়েকে পছন্দ করি, আর আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। যদি তোমার অনুমতি থাকে তাহলে আমি পিয়ালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারি। দেখ বাবা, তুই তো ভালো করেই জানিস আমি তোর পছন্দকে কখনোই অস্বীকার করব না, কিন্তু তুই তাই বলে একটা শহরের মেয়েকে পছন্দ করবি? আমাদের এই অজপাড়া গায়ে তোর শহরে বউ এসে থাকতে পারবে? আমার তো মনে হয় না শহরের কোনো মেয়ে আমাদের মতো এরকম গ্রামে এসে থাকতে পারবে, কারণ শহর আর গ্রাম পুরোপুরি আলাদা। কোনো সমস্যা হবে না মা, আমি পিয়ালিকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। বিয়ের পরে পিয়ালিকে আমাদের বাড়িতে এসেই থাকতে হবে, আর পিয়ালিরও এতে কোনো সমস্যা নেই। এই শুনে মালতী দেবী মোহন এবং পিয়ালির বিয়েতে মতামত দিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই মোহন শহর থেকে পিয়ালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মালতী দেবী তার বৌমাকে দেখে খুবই খুশি হয়। সে তার নতুন বৌমার খুব ভালো মতো আপ্যায়ন করতে থাকে। কিন্তু পিয়ালির সেই গ্রামে থাকতে মোটেই ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে 5-6 দিন কাটে। একদিন পিয়ালি মোহনকে বলে, মোহন, আমার বাড়িতে থাকতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। বিয়ে করে এসে 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বাইরে বেরোতেই পারলাম না। তুমি আমাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে চলো তো। আচ্ছা চলো, আজকে আমি তোমাকে আমাদের চাষের জমিতে নিয়ে যাব। আমি আর মা দুজনে মিলে যা যা চাষ করি তোমাকে সব দেখাবো, তোমার খুব ভালো লাগবে। আর তাছাড়া তুমি আগে কখনো চাষের ক্ষেত তো দেখোনি, চলো। কি, তুমি আমাকে চাষের জমিতে ঘুরতে নিয়ে যাবে? তোমার কি মাথা খারাপ? কি আছে ওই চাষের জমিতে? কিছু আছে দেখার মতো? আমাকে তুমি চাষের ধান, গম, সবজি এগুলো দেখাবে? তুমি আমাকে ভালো কোথাও ঘুরতে নিয়ে চলো, কারণ আমার রিফ্রেশমেন্ট দরকার। এভাবে বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না। আমাকে তুমি সিনেমা দেখতে নিয়ে চলো। এমনিও তোমার সঙ্গে তো আমি কখনোই সিনেমা দেখিনি। পিয়ালি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা তোমার শহর নয়, এটা আমাদের গ্রাম। আর আমাদের গ্রামে কোনো সিনেমা হল নেই। সিনেমা হলে যাওয়ার জন্য এখন আমাদের 30 কিলোমিটার দূরে যেতে হবে। তুমি চিন্তা করো না, যখন আমি তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাব তখন তোমাকে তোমাদের শহরের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিয়ে নিয়ে আসবো। কি, সিনেমা দেখার জন্য এখন আমাকে এতদিন অপেক্ষা করতে হবে? আমি এখন বাড়িতে কবে যাব তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তাহলে তুমি আমাকে কোনো পার্কে নিয়ে চলো, কিংবা বড় কোনো শপিং মলে নিয়ে চলো। আমাদের এখানে এসব কিছু নেই পিয়ালি, সেই জন্যই তো তোমাকে বলছি তুমি আমার সঙ্গে চাষের খেতে চলো। দূর, পুরো মুডটাই নষ্ট করে দিল। জানি না গ্রামের লোকজন কিভাবে থাকে, সারাদিন শুধু চাষবাস করে, তারপর পেট ভরে মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। এছাড়া তোমাদের গ্রামের মানুষের জীবনে কোনো এন্টারটেনমেন্ট নেই, তাই না? নিজের ছেলে এবং বৌমাকে এভাবে ঝগড়া করতে দেখে মালতী দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু সে কি বলবে কিছুই বুঝতে পারে না। মোহন ও পিয়ালির উপর রাগ করে চাষ করতে চলে যায়। এভাবেই প্রায় 10 দিন কাটে। একদিন সকাল সকাল মোহন এবং পিয়ালি দুজনেই তৈরি হয়ে মালতী দেবীকে বলে, মা, পিয়ালির আমাদের গ্রামে থাকতে ভালো লাগছে না, তাই জন্য ওকে শহরে ওর বাপের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা 2-3 দিন থেকে চলে আসবো। ঠিক আছে বাবা, তুই বরং তাই কর। আমি তো দেখছি বৌমার মন মেজাজ কিছুদিন ধরে ভালো নেই। আসলে শহরের মেয়ে তো, আমাদের গ্রামে এসে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। কিন্তু বাবা, এখন তো চাষের অনেক কাজ আছে, 2-1 দিন পরে গেলে হতো না? না মা, বেশিরভাগ কাজ আমি করে দিয়েছি, অল্প কিছু কাজ আছে। শহর থেকে ফিরে এসে আমি বাকি কাজগুলোও করে নেব। ঠিক আছে বাবা, চিন্তা করিস না, বাকি কাজগুলো আমি করে নেব। তোরা সাবধানে যা, কেমন? এই শুনে মোহন পিয়ালিকে নিয়ে শহরে চলে যায়। অন্যদিকে মালতী দেবী চাষের জমিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে মালতী দেবী বুঝতে পারে চাষবাসের বেশিরভাগ কাজকর্ম এখনো পর্যন্ত পড়েই আছে। আর এই দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, মোহন বলল বেশিরভাগ কাজকর্ম করে ফেলেছে, কিন্তু জমি দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত এখানে কোনো কাজই হয়নি। তাহলে মোহন আমাকে মিথ্যা কথা বলল? যাক, আমি বরং কাজগুলো করে ফেলি, কারণ মোহন তো 2-3 দিন পরে আসবে। এই বলে মালতী দেবী একাই চাষের কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে প্রায় 10 দিন কেটে যায়, কিন্তু মোহন এবং পিয়ালি শহর থেকে গ্রামে ফিরে আসে না। এর ফলে মালতী দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। অন্যদিকে পিয়ালি এবং মোহন দুজনেই পুরোপুরি ভাবে বদলে যায়। তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে শুরু করে। এই নাও মোহন, সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে। তুমি এই ডকুমেন্টস গুলো নিয়ে গ্রামে চলে যাও। আর এই ডকুমেন্টস গুলোতে তোমার মায়ের সিগনেচার করিয়ে তুমি আবার শহরে চলে আসবে, কেমন? কিন্তু পিয়ালি, আমার মনে হচ্ছে আমার একা একা বাড়িতে ফিরে যাওয়া ঠিক হবে না,
কারণ আমরা যে চালাকি করে মায়ের সমস্ত জমি বিক্রি করে দিচ্ছি, এটা মা যদি জানতে পেরে যায় তাহলে আমার মা কিন্তু ওই ডকুমেন্টগুলোতে কখনোই সিগনেচার করবে না। তাই আমাদেরকে কিন্তু কিছুদিন মায়ের সঙ্গে নাটক করতে হবে। তাহলে তুমি বলতে কি চাইছো? আমাকে আবার তোমাদের ওই অজপাড়া গায়ে ফিরে যেতে হবে? আমার ওখানে ভালো লাগে না। কি আছে তোমাদের গ্রামে? আমার তো তোমাদের গ্রামটা পুরো শ্মশানের মতো মনে হয়। আমি আর কিছুতেই গ্রামে ফিরে যাব না। তুমি জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে এসো, তারপর আমরা শহরেই বড় ফ্ল্যাট কিনে থাকবো। আর বাবা তো বলেছে আমাদের ফ্ল্যাট কেনা হয়ে গেলে তোমাকে একটা বড় দোকান বানিয়ে দেবে। সেই দোকান চালিয়ে আমাদের সংসার খুব ভালো মতোই চলে যাবে। সেসব তো ঠিক আছে পিয়ালি, কিন্তু তোমাকে কয়েকদিনের জন্য হলেও গ্রামে যেতে হবে। আমাদের মায়ের সামনে একটা নাটক করতে হবে। তা না হলে এভাবে শুধু শুধু মাকে গ্রামে ছেড়ে আমরা শহরে আসতে পারবো না। কিছু কারণ অজুহাত তো দেখাতেই হবে। আমার জন্য অন্তত তোমাকে আবার গ্রামে যেতেই হবে। এই শুনে পিয়ালির আর কিছু করার থাকে না। সে আবার মোহনের সঙ্গে গ্রামে চলে যায়। 12 দিন পর নিজের ছেলে এবং বৌমাকে দেখে মালতী দেবী বলে, তোরা এসে গেছিস? আমার তোদের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। আমার কাছে তো ফোন নেই, তাই আমি তোদের সঙ্গে কোনো যোগাযোগও করতে পারিনি। তোরা বলে গেলি 2-3 দিনের মধ্যেই বাড়ি ফিরবি, কিন্তু আজকে নিয়ে 12 দিন হয়ে গেল। চিন্তায় আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল, জানিস বাবা। আরে আপনি তো বাড়িতে ঢুকতেই দিচ্ছেন না, তার আগেই কথা শোনানো শুরু করে দিয়েছেন। কি হয়েছে? আমরা 3 দিনের জায়গায় যদি 10 দিন শহরে থাকি, তাতে আপনার খুব অসুবিধা হয়ে গেছে? ছেলে বৌমাকে ছেড়ে 10 দিন বুঝি থাকা যায় না? না না বৌমা, আসলে সেটা নয়। মোহনকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল। আমি ভাবলাম তোমরা আবার কোনো বিপদে আপদে পড়লে নাকি, সেই জন্যই বললাম। আরে মা, তুমি বেকার বেকার আমাকে নিয়ে তো চিন্তা করে কেন বলো তো? এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমার খেয়াল রাখার জন্য তো তোমার বৌমা আছেই। তোমার বৌমা এখন আমার অনেক খেয়াল রাখে, তাই শুধু শুধু আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। আসলে আমি মা তো, মায়ের মন কিছুতেই মানতে চাই না। তোরাও যখন বাবা মা হবি তখন বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু বিশ্রাম কর, আমি তোদের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছি। না মা, তোমাকে শুধু শুধু আমার জন্য এখন কিছু রান্না করতে হবে না। আমার এখন আর তোমার হাতে ডাল ভাত সবজি তরকারি খেতে ভালো লাগে না। পিয়ালি খুব ভালো শহরে রান্না বান্না করতে পারে। পিয়ালি, তুমি বরং আমার জন্য একটু পাস্তা বানিয়ে দাও তো। এই শুনে মালতী দেবী মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু সে কিছু প্রকাশ করতে পারে না। এভাবে কয়েকদিন ধরে পিয়ালি এবং মোহন দুজনেই মালতী দেবীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে থাকে। পিয়ালি সবসময় তার শাশুড়ি মাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তার গ্রামে থাকতে ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। এমনকি মোহন এখন চাষের ক্ষেতে যাওয়াও বন্ধ করে দেয়। সে সারাদিন নিজের বউয়ের সঙ্গে বাড়িতেই বসে থাকে। এরই মাঝে একদিন মোহন চালাকি করে জায়গা জমি বিক্রি করার জন্য সমস্ত ডকুমেন্টসে তার মায়ের সিগনেচার করিয়ে নেয়, কিন্তু মালতী দেবী সেই বিষয়ে কিছু জানতেও পারে না। একদিন, মোহন তোর কি হয়েছে রে বাবা? তুই কাজকর্ম করছিস না, সারাদিন বাড়িতে বসে থাকছিস। এরকম করে আমাদের সংসার কিভাবে চলবে? তোর কি হয়েছে আমাকে খুলে বল তো বাবা। ও কিছু বলতে পারবে না, যা বলার আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, আমরা সব বিক্রি করে দিয়েছি। ওই চাষের জমি এখন অন্য লোকের হয়ে গেছে, ওখানে আর আমরা চাষ করে খেতে পারবো না। এই শুনে মালতী দেবী একেবারে আকাশ থেকে পড়ে। মোহন, বৌমা এসব কি বলছে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। জায়গা জমি বিক্রি করে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? আমরা যদি চাষ না করি তাহলে টাকা কিভাবে উপার্জন করব? কি হলো, তুই কিছু বলছিস না কেন মোহন? শুধু শুধু আপনার ছেলের উপর চেঁচাবেন না। আসলে আমি কিছুতেই গ্রামে থাকতে পারছি না, তাই আমি আপনার ছেলেকে শহরে নিয়ে যাব। আমরা দুজনে এবার থেকে শহরেই থাকবো। আমরা শহরে ফ্ল্যাট কিনেছি, আর আমার বাবা মোহনকে একটা বড় দোকান বানিয়ে দিয়েছে। আর কিছুদিন যদি আমি গ্রামে থাকি আমি পাগল হয়ে যাব। মোহন চলো, আমরা আজকেই শহরে যাব। এমন কথা শুনে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। না বৌমা, তুমি এরকম করো না। তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? এই গ্রামে আমার আর কে আছে বলো? স্বামী মারা যাওয়ার পর আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে এখনো পর্যন্ত বেঁচে আছি। এভাবে তুমি আমার ছেলেকে কেড়ে নিয়ে চলে যেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি। মোহন, তোমার মাকে এসব নাটক বন্ধ করতে বলো। এসব ফ্যামিলি ড্রামা আমার পছন্দ নয়। আর তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, 1 ঘন্টা পরেই আমাদের ট্রেন আছে। এই শুনে মালতী দেবী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কিন্তু মোহনের তাতে কিছু যায় আসে না। মোহন এখন শুধুমাত্র নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। সে একবারের জন্য তার মায়ের কথা চিন্তা করে না। কিছুক্ষণ পর মালতী দেবীকে একা ফেলে তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শহরে যাওয়ার পর থেকে মোহন এবং পিয়ালি কোনো রকম ভাবে মালতী দেবীর সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করে না। মালতী দেবী সবসময় নিজের ছেলের কথা চিন্তা করে কান্নাকাটি করতে থাকে। এমনকি কয়েক মাসের মধ্যেই মালতী দেবী পুরোপুরিভাবে শয্যাশায়ী হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে সে বিছানা থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। মালতী দেবীর এমন অবস্থা দেখে সকল গ্রামবাসীর খুবই কষ্ট হয়। ইস, ছেলে শহরের মেয়েকে বিয়ে করলো,
আর সেই শহরের মেয়ে ছেলেকে নিয়ে শহরে পালিয়ে গেল। একবারও শাশুড়ি মায়ের কথাটা চিন্তা করলো না। আমার মনে হয় মোহনকে একবার খবর দেওয়া উচিত। মা অসুস্থ শুনে মোহন নিশ্চয়ই গ্রামে ফিরে আসবে। এই শঙ্কর, তোর কাছে তো ফোন নাম্বার আছে মোহনের, একবার মোহনকে ফোন কর তো। এই শুনে শঙ্কর মোহনকে ফোন করে বলে, হ্যালো মোহন, আমি শঙ্কর বলছি। তোর মায়ের অবস্থা খুবই খারাপ রে, প্রচন্ড শরীর খারাপ। কাকিমা বিছানা থেকে উঠতে পারছে না। তোরা এখনই গ্রামে চলে আয়। এই নে, তুই কাকিমার সঙ্গে কথা বল। বাবা মোহন, তুই কেমন আছিস? বৌমা ভালো আছি তো? কতদিন পর আমি তোর গলার আওয়াজ শুনলাম। তোর মুখে মা ডাক শুনে আমার মনটা একেবারে ভরে গেল। আমি তোকে একবারের জন্য দেখতে চাই বাবা। তোর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। একবার মায়ের কাছে ফিরে আয়। কিন্তু মা, এখন তো আমি যেতে পারবো না। এখন আমার শহরে অনেক কাজ আছে। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি 1 মাসের মধ্যেই চলে আসবো। ঠিক আছে বাবা, তুই ভালো থাক। আমি তোর জন্য অপেক্ষা করব। তোরা ভালো থাকলেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না। এভাবে কথা বলতে বলতে হঠাৎ করেই মালতী দেবীর হাত থেকে ফোন পড়ে যায়, আর তখনই মালতী দেবীর মৃত্যু ঘটে। হ্যালো হ্যালো, কি হলো মা? তুমি কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ? মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো। না রে ভাই, নেটওয়ার্ক প্রবলেম নয়, তোর মা নেই। কাকিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বেচারি এতদিন পর্যন্ত শুধুমাত্র তোর গলার আওয়াজ শুনবে বলেই হয়তো অপেক্ষা করছিল। তোর মা তো তোর কাছে কিছুই চায়নি, একবার শুধু তোকে দেখতে চেয়েছিল। নিজের মায়ের এইটুকু ছোট ইচ্ছাও তুই পূরণ করতে পারলি না ভাই। তোর মতো ছেলে উপরবেলা যেন কাউকে না দেয়। এমন কথা শুনে শঙ্কর নিজের ভুল বুঝতে পারে। নিজের মাকে হারিয়ে শঙ্কর আজ নিজেকে বড্ড একা বলে মনে করে। শঙ্কর সেদিনই নিজের মায়ের অন্তিম সংস্কার করার জন্য গ্রামে ফিরে আসে। আজকে শঙ্কর নিজের মাকে হারিয়ে মায়ের মূল্য কতটা সে খুব ভালো মতোই বুঝতে পারে। সে এখন চাইলেও নিজের মাকে কোনোদিনই ফিরে পাবে না। তাই শঙ্কর বুক ভরা কষ্ট নিয়ে আবার শহরে ফিরে যায়। ফাল্গুনী তার বাবা মনোহর বাবু, সৎ মা পুষ্পিতা দেবী এবং এক সৎ বোন বৈশাখীর সঙ্গে বাস করত। ফাল্গুনী যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। পরবর্তীকালে ফাল্গুনীর দেখাশোনার জন্য মনোহর বাবু পুষ্পিতাকে বিয়ে করে। তারপর থেকেই ফাল্গুনীর জীবনে দুঃখ নেমে আসে। পুষ্পিতা দেবী সবসময় ফাল্গুনীর উপর অত্যাচার করে। পুষ্পিতা দেবীর নিজের মেয়ে বৈশাখী জন্মগ্রহণ করার পর ফাল্গুনীকে পুষ্পিতা দেবী আর দু চোখে সহ্য করতে পারে না। এরকম ভাবেই দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে ফাল্গুনী বড় হয়ে ওঠে। কিন্তু এখনো সবকিছু একই রকমের থেকে যায়। একদিন, এই মুখপুরি, তাড়াতাড়ি আমার মেয়ের ঘরে যা, আর ওর ঘরটা ভালো করে পরিষ্কার করে দে তো। তুই তো ভালো করেই জানিস আমার মেয়ে নোংরা ময়লার মধ্যে থাকতে পারে না। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। এই বলে ফাল্গুনী বৈশাখীর ঘর পরিষ্কার করার জন্য চলে যায়। সেখানে গিয়ে ফাল্গুনী দেখতে পায় বৈশাখী বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য মেকআপ করতে ব্যস্ত আছে। ফাল্গুনী কোনো কথা না বলে ঘর মুছতে শুরু করে, কিন্তু বৈশাখী ফাল্গুনীকে বিরক্ত করার জন্য ইচ্ছে করে ফেস পাউডার মেঝের উপর ফেলে দেয়। বোন, আমার তো ঘর মোছা হয়ে গেছে, তুই আবার ঘরটা নোংরা করে দিলি। আমাকে তো আবার ঘর মুছতে হবে। অবশ্যই, তোকে যাতে আবার ঘর মুছতে হয় সেই জন্যই তো আমি আমার এত দামি ফেস পাউডারটা ফেলে দিলাম। মেয়েরা নিজেদের মেকআপ প্রোডাক্ট কখনোই ওয়েস্ট করতে চায় না, কিন্তু কি করব বল, তোকে বিরক্ত করতে আমার যে বড্ড মজা লাগে। বৈশাখী কিছু না বলে আবার ঘর মুছতে শুরু করে দেয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন ফাল্গুনী এবং বৈশাখীর জন্য দুটো ঘর থেকে সম্বন্ধ আসে। নিখিলেশ এবং নিখিলেশের পরিবার খুবই বড়লোক হওয়ায় পুষ্পিতা দেবী নিজের মেয়ের সঙ্গেই নিখিলেশের বিয়ে দেবে বলে ঠিক করে। অন্যদিকে সবুজ মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় পুষ্পিতা দেবী ইচ্ছা করে সবুজের সঙ্গেই ফাল্গুনীর বিয়ে ঠিক করে দেয়, যাতে ফাল্গুনী শ্বশুর বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে না পারে। কিন্তু বিয়ের পর ফাল্গুনী এবং বৈশাখীর জীবন পুরোপুরি পাল্টে যায়। বিয়ের পরের দিন সকালবেলা ফাল্গুনী যখন ঘুম থেকে ওঠে তখন তার শাশুড়ি মা মালতী দেবী বলে, এ কি বৌমা, এই শীতকালে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন? আমাদের বাড়িতে সবাই 8টার সময় ঘুম থেকে ওঠে, তুমিও তাই করবে। এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, 8টার সময় ঘুম থেকে উঠলে বাড়ির কাজগুলো আমি করব কখন? বাড়িতে তো অনেকেই কাজ থাকে, সেই জন্য মেয়েদেরকে একটু সকাল করেই উঠতে হয়। আমার মা আমাকে এটাই শিখিয়েছে। আরে বাবা, এই বাড়িতে তুমি একা মেয়ে নও, তুমি আছো, আমি আছি, আমার মেয়ে আছে। 3 জন মিলে একসঙ্গে কাজ করলে সংসারের কাজ করতে আধ ঘন্টাও সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, উঠেই যখন পড়েছো, চলো আজকে তোমার প্রথম রান্নার জন্য আয়োজন করা শুরু করি। এই নন্দিনী, এদিকে আয় তো মা একবার। এভাবেই ফাল্গুনীর শাশুড়ি মা এবং ননদ ফাল্গুনীর সঙ্গে রান্নাঘরে চলে যায়।
ফাল্গুনির প্রথম রান্নায় তাকে সাহায্য করার জন্য। এই দেখে ফাল্গুনি খুবই খুশি হয়। ফাল্গুনির তৈরি করা খাবার বাড়ির সকলে মিলে খুবই মজা করে খায় এবং ফাল্গুনির নামে সকলেই খুবই প্রশংসা করে। অন্যদিকে বৈশাখীর সঙ্গে একেবারে বিপরীত ঘটনাই ঘটে। বৈশাখীর শাশুড়ি মা লাবণী দেবী সকাল 6টার সময় বৈশাখীকে ঘুম থেকে ডাকতে যায়। কি হলো, সকাল 6টা বাজে আর তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি জানো না বাড়ির নতুন বউদের ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়? তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি? তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নাও, বাড়ির কাজগুলো করে সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসো। এই শুনে বৈশাখী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমি তো বাড়িতে কখনোই 6টার সময় ঘুম থেকে উঠিনি, আমি বেলা 11টার সময় উঠতাম। আর তাছাড়া আপনি আমাকে কাজ করতে বলছেন কেন? আপনাদের বাড়িতে তো কাজের লোক আছে। কাজের লোক আগে ছিল, এখন নেই। বাড়িতে কাজ করার মতো কেউ ছিল না। আমার বয়স হয়েছে, কাজকর্ম করতে পারি না, সেই জন্যই আমার ছেলে কাজের লোকটাকে রেখেছিল। কিন্তু এখন তো বাড়িতে বউ এসে গেছে, এখন আবার কাজের লোকের কি প্রয়োজন? কিন্তু মা, আগে তো আমি কখনোই বাড়ির কোনো কাজ করিনি। ঘর মোছা, ঝাড়ু দেওয়া, জামা কাপড় কাচা এগুলো করতে পারলেও রান্না বান্না করতে আমার খুব সমস্যা হবে। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। তুমি কি লাট সাহেবের বেটি নাকি? এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ধনী পরিবারের মেয়ে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে এত ঢং করা মানায় না। তোমাদের বাড়িতে আদৌ কি কোনো কাজের লোক ছিল যে শ্বশুর বাড়িতে এসে তুমি কাজের লোকের কথা উল্লেখ করছো? তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করো, আমার ভীষণ খিদে পেয়েছে। বৈশাখী কি করবে কিছু বুঝে পায় না। সে রান্নাঘরে গিয়ে তার মাকে ফোন করে রেসিপি জিজ্ঞাসা করতে থাকে। বৈশাখী বাড়ির সকলের জন্য রুটি এবং আলুর দম বানায়, কিন্তু রুটিগুলো সে পুরোপুরি ভাবে পুড়িয়ে ফেলে আর আলুর দমে সে অতিরিক্ত নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। তাই তার বাড়ির কেউই সেই খাবার মুখে তুলতে পারে না। সেই জন্য সবাই মিলে বৈশাখীকে খুবই বকাবকি করে। কোনো কাজের নও তুমি, শুধু দেখতে সুন্দর হলেই হয় না, গুণ থাকা দরকার। তোমার দিদিকে যেভাবে বাড়ির কাজ করতে দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম তুমিও সেরকমই হবে। এখন তো মনে হচ্ছে তোমার দিদির সঙ্গে আমার ছেলেটার বিয়ে হলেই ভালো হতো। আমি তো আপনাকে বললাম আমি আগে কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করেছি বলে এরকম হয়েছে। আশা করছি এর পরের বার থেকে আর এরকম হবে না। এই নিখিলেশ, আমাদের জন্য তুই অনলাইন থেকে ব্রেকফাস্ট অর্ডার কর। আর এই যে তুমি, তোমার রান্না করা খাবার সব তুমি একাই খাবে। আমি একদম টাকা পয়সা অপচয় করা পছন্দ করি না, কিন্তু এমন খাবার তুমি রান্না করেছো, তাই তোমাকেই খেয়ে শেষ করতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৈশাখী খুবই দুঃখ পায়। নিখিলেশ তার মায়ের কথা শুনে নিজেদের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে দেয়। নিখিলেশ কোনো প্রতিবাদ না করায় বৈশাখী আরো বেশি কষ্ট পায়। সে মনের দুঃখে চোখে জল ফেলতে ফেলতে পোড়া রুটি খেতে থাকে। পোড়া রুটি খেতে খেতে তার অতীতের একটি দিনের কথা মনে পড়ে যায়। মা দেখো, আমাকে দিদি পোড়া রুটি খেতে দিয়েছে। এই, তুই আমাকে পোড়া রুটি খেতে দিয়েছিস কেন রে? না রে বোন, আসলে রুটি বানাতে গিয়ে 2-1টা রুটি একটু পুড়ে গেছে, তবে আমি ইচ্ছা করে করিনি। তুই সবই ইচ্ছা করে করিস, প্রত্যেকদিন রুটি বানাচ্ছিস, এখনো ভালো করে রুটি বানানো শিখতে পারলি না? তুই ইচ্ছা করে আমাদেরকে বিরক্ত করার জন্য এই কাজগুলো করিস, তাই না? এখানে 3টে পোড়া রুটি আছে, এই পোড়া রুটিগুলো এবার তোকেই খেতে হবে। এখন আমাদের জন্য ভালো করে রুটি বানিয়ে নিয়ে আয় যা। এই শুনে ফাল্গুনি আবার রান্নাঘরে গিয়ে রুটি বানানো শুরু করে। পুরানো দিনের কথা মনে করে বৈশাখী আরো কান্নাকাটি করতে থাকে। বিয়ের আগে তার জীবন পুরোপুরি আলাদা ছিল। বাড়ির কোনো কাজকর্ম তাকে করতে হতো না, সব কাজ ফাল্গুনি একাই করত। বৈশাখীর মা সবসময় তাকে খুবই ভালোবাসা দিত, এমনকি নিজের হাতে করে তাকে খাবারও খাইয়ে দিত। বৈশাখীর যখন যেটা প্রয়োজন পড়ত, তার মা মুহূর্তের মধ্যেই তার সামনে সেটা নিয়ে এসে হাজির করে দিত। বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এগুলো বৈশাখীর কাছে নিত্যদিনের আনন্দময় ব্যাপার ছিল। কিন্তু বিয়ের পর এখন বাড়ির কাজ করতে করতেই তার সময় কেটে যায়। অন্যদিকে ফাল্গুনি তার শ্বশুর বাড়িতে খুবই সুখে দিন কাটাচ্ছিল। এই নাও মা, এই মাসের স্যালারি। আর জানো মা, আমার না প্রমোশন হয়েছে, পরের মাস থেকে আমি 10,000 টাকা করে এক্সট্রা পাবো। তোমার বউ মাসের পর থেকে আমাদের সঙ্গে সবকিছুই ভালো হচ্ছে, বলো? সে তো হবেই রে বাবা, আমার বৌমা যে একেবারে লক্ষ্মী মেয়ে, কে পছন্দ করেছে দেখতে হবে তো। কিন্তু বাবা, এই টাকাটা তুই আমাকে দিচ্ছিস কেন? এখন তো এসব দায়িত্ব আমার নয়, তোর বউয়ের দায়িত্ব। বৌমা, এই টাকাটা তুমি রাখো, এই নাও। আচ্ছা মা, আজকে না আমি একটু ফাল্গুনিকে নিয়ে শপিং করতে যাব। ফাল্গুনির জন্য কিছু শাড়ি আর কয়েকটা কুর্তি কিনে দেবো, কারণ বাপের বাড়ি থেকে ফাল্গুনি বেশি কিছু তো নিয়ে আসিনি, সেই জন্যই। হ্যাঁ রে বাবা, আমিও ভেবেছিলাম এই কথাটা তোকে বলবো। তুই যা, বৌমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে শপিং করে নিয়ে আয়। যাও বৌমা, নিজের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে এসো। সবুজ, নন্দিনীকেও আমাদের সঙ্গে নিয়ে চলো না,
তুমি আর আমি একা একা যাবো, ভালো লাগবে না। নন্দিনীকে নিয়ে গেলে মজা হবে। ও খুব ভালো ভালো জিনিস পছন্দ করতে পারে। হ্যাঁ বৌদি, আমি একদম রেডি। দেখলি তো দাদা, তুই একবারও বললি না যে বোন আমাদের সঙ্গে চল, কিন্তু বৌদি বলেছে তুই একদম ভালো না। আমার বৌদি খুব ভালো, বৌদির মন অনেক বড়। আরে বাবা, কার বউ দেখতে হবে তো। আচ্ছা চলো, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অন্যদিকে যে বৈশাখী বিয়ের আগে 2 দিন ছাড়া শপিং করত, বিয়ের 1 মাস হয়ে যাওয়ার পরও সে এখনো পর্যন্ত কোনো জিনিস কেনাকাটা করতে পারেনি। তাই সে অনলাইনে তার জন্য বেশ কিছু জামা কাপড় পছন্দ করতে থাকে। নিখিলেশ, আমার কয়েকটা জামা কাপড় লাগবে, তুমি আমাকে 5000 টাকা দাও তো, আমি অনলাইন থেকে শপিং করব। আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না বৈশাখী, আমি সব টাকা মায়ের হাতেই তুলে দিই। তোমাকে মায়ের কাছ থেকেই টাকা চাইতে হবে। দেখো, মা যদি দেয় তাহলে তো ভালোই, কারণ মা তো উল্টাপাল্টা খরচা করা একদম পছন্দও করে না। এই শুনে বৈশাখী তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং শপিং করার জন্য তার শাশুড়ি মায়ের কাছে টাকা চায়। বৈশাখীর কথা শুনে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। যেই থেকে তুমি এই বাড়িতে এসেছো শুধু সবসময় টাকা ধ্বংসই করছো। এখনো ঠিকমতো ঘর সংসার সামলে উঠতে পারলে না, আর আমার ছেলে টাকা পয়সা ধ্বংস করার চিন্তা করেই যাচ্ছ। আমাদের বাড়িতে শুধুমাত্র উৎসবের সময় জামা কাপড় কেনা হয়, বছরে 1 বার কিংবা 2 বার, আর তাছাড়া আমরা কেউ কখনো কোনো জামা কাপড় কিনি না। কিন্তু মা, আমি তো এখন নতুন বউ, নতুন বউরা তো সবসময় সুন্দর সুন্দর জামা কাপড় পরে, আর আমি বাপের বাড়ি থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো সব পুরানো হয়ে গেছে। শুধু পুরানো হয়েছে, ছিঁড়ে ফেটে তো যায়নি। যখন তোমার শাড়ি জামা কাপড় ছিঁড়ে যাবে, ফেটে যাবে, তখনই তোমাকে আমি শপিং করার জন্য টাকা দেব, তার আগে নয়। এই শুনে বৈশাখীর মন প্রচন্ড খারাপ হয়ে যায়। এবার হা করে দাঁড়িয়ে আমার মুখ দর্শন করতে হবে না, রান্নাঘরে অনেক কাজ আছে, চলে যাও। আর হ্যাঁ, বাসন মাজার সাবানের মধ্যে জল ভর্তি করে রেখেছো কেন? সাবানটা গলে যাবে তো। তোমার মা কি তোমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? তুমি তো দেখছি মোটেই কিছু সাশ্রয় করতে পারো না, কোনো কাজের নও তুমি, একেবারে অকর্মের ঢেকি একটা। অনেক হয়েছে, আর নয়, আমি এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকতে পারবো না। আপনারা এত বড় লোক, তারপর এত কিপটিমি কেন করেন? সবকিছুর একটা সীমা থাকা দরকার। আমি আজকেই আমার বাপের বাড়িতে চলে যাব। এই বলে বৈশাখী তার জামা কাপড় গোছাতে শুরু করে, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে কোনোভাবে আটকায় না। এই দেখে বৈশাখী আরো রেগে যায় এবং সে সত্যি সত্যি বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে গিয়ে বৈশাখী দেখে তার দিদিও সেখানেই আছে। বোন, তুই চলে এসেছিস? আমি না শীতের জামা কাপড় নিতে এসেছি। আমি আর সবুজ সামনের সপ্তাহে কাশ্মীরে ঘুরতে যাচ্ছি, সেই জন্য শীতের জামা কাপড়গুলো লাগবে। তুইও নিশ্চয়ই হানিমুনে যাবি বলে বাড়ি থেকে কিছু নিতে এসেছিস। চুপ কর, আমার কাটা খায় নুনের ছিটে দিবি না বলে দিলাম। মা, ওরা একদম ভালো নয়। আমি ওই বাড়িতে আর 1 মুহূর্ত থাকতে পারবো না। ওরা সবসময় কিপটিমি করে। ওই বাড়িতে আমার কোনো প্রাধান্য নেই, কেউ আমাকে কোনো গুরুত্ব দেয় না। আমি আর সংসার করব না মা। বৈশাখী কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে। বৈশাখীর দুঃখ শুনে তার মাও কান্নাকাটি করতে থাকে। সবকিছু শোনার পর এবং বোঝার পর ফাল্গুনী তখনই বৈশাখীর শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে চায়। আপনারা কিন্তু আমার বোনের সঙ্গে ঠিক করছেন না। আপনারা তো জানেন আমরা কতটা ভালোবাসা দিয়ে আমাদের বোনকে বড় করেছি। ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের সকলেরই খুবই খারাপ লাগছে। আপনি কিন্তু আমার বোনের সঙ্গে অন্যায় করছেন। আসলে আমি রাগের বশে এসব করেছি মা। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব ভেবেছিলাম আমি। আমার একদম তোমার মতো গুণী সংসারী মেয়ের দরকার ছিল, কিন্তু তোমার মা কিছুতেই তোমার সঙ্গে সবুজের বিয়েটা দিল না। সেই জন্য তোমার বোনের উপর আমার রাগ ছিল, আর আমার রাগ মেটানোর জন্যই আমি তোমার বোনের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছি। দেখুন কাকিমা, যা হবার সেটা তো হয়ে গেছে। আপনি আমার বোনকে সবকিছু ভালোবেসে বুঝিয়ে বলবেন, দেখবেন ও সব পারবে। আসলেও ভালোবাসা চাই। আমার বোনকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়েই পাঠাবো। আশা করছি আর কোনো অসুবিধা হবে না। এভাবেই ফাল্গুনী লাবণী দেবীকে ভালো করে সবকিছু বুঝিয়ে দেয়। ফাল্গুনী নিজের বাড়িতে এসে তার বোনকেও ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলে। বৈশাখীকে ভালো করে বুঝিয়ে ফাল্গুনী নিজে তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসে। লাবণী দেবী বৈশাখীর কাছে ক্ষমা চায়। এভাবেই ফাল্গুনীর প্রচেষ্টায় বৈশাখীর সংসার ভাঙতে ভাঙতে বেঁচে যায়। ফাল্গুনীর মতো বৈশাখীও এখন হাসি খুশি সংসার করতে থাকে।